আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা তা আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যেটা খবর পেলাম যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ শিকদার এমন এক কাণ্ড ঘটিয়েছেন তাতে সবাই বিস্মিত, শুধু আওয়ামী লীগের লোকেরা নয়, অন্য লোকেরাও। ভিডিওর এক অংশে আপনারা যে দৃশ্য দেখছেন, তিনি একজন প্রতাপশালী নেতা, বাংলাদেশের আইনের এক সময় তিনি বাবা ছিলেন। বাট আজকে তার এই কি পরিণতি আপনি দেখছেন যে প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে চর থাপ্পড় কিল ঘুষি কোন রকমের দৌড়ে পুলিশ ভ্যানে উঠে তিনি তার কি জীবন বাঁচিয়েছেন। হয়তো এখানে সুযোগ পাইলে পিটিয়ে মেরে ফেলতে এরকম পরিস্থিতিটা যা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রেড লাইন ক্রস করেছেন। সাদিকুর রহমান নামের এক ব্যক্তির এমন লেখা কপি করে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দর্শক, দুই উপদেষ্টার তিনজন এপিএস পিও কাণ্ড ঘটার পরে আবারও আর এক উপদেষ্টার পিএস কাণ্ড ঘটেছে। আর এক উপদেষ্টার পিএসকে দুর্নীতির দায়ে সরিয়ে দেওয়া হয়েছে। যে আমাদের আইনমন্ত্রী আনিসুল হককে যখন আদালতে তোলা হলো, সেখানে আদালত চত্বরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে, তার উপরে আঘাত করা হয়েছে। এই যে বাংলাদেশের ইতিহাসে যে একটি নজিরবিহীন ঘটনা, সেই নজিরবিহীন ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমি একসময় বলেছিলাম যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশ এবার জড়িয়ে যাচ্ছে। কেন জড়িয়ে যাচ্ছে তার পেছনে একটা কারণ শুনছিলাম, সে কারণটা এখন কনফার্ম হয়ে গেছে, যেহেতু আমাদের গোয়েন্দা বাহিনী এটা নিয়ে এখন প্রকাশ্যে মতামত বিনিময় করছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইং এর বিরুদ্ধে নিয়ম বহির্ভূত সুবিধা নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। আইনে না থাকলেও রাষ্ট্রীয় টাকায় প্রেস উইং এর 6 সদস্যকে দেওয়া হয়েছে বিলাসী পণ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি হাবিব সিরাত ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ শিকদার এমন এক কাণ্ড ঘটিয়েছেন তাতে সবাই বিস্মিত, শুধু আওয়ামী লীগের লোকেরা নয়, অন্য লোকেরাও। এখন এই ভদ্রলোক আবু সাইদ শিকদার তিনি 30 বছর যাবত আওয়ামী লীগ এবং নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নৌকার প্রেমিক তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচন করে পাশও করেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন এবং আওয়ামী লীগকে ভালোবাসে। তিনি তার নিজের ঘাটে বাড়িতে নৌকার বিরাট ভাস্কর্য তৈরি করেন, কিন্তু গতকাল হঠাৎ করে তিনি আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে এই নৌকা ভেঙে ফেলেন। এখন নিজেই সেটা বানালেন, নিজেই ভাঙলেন এবং বলতেছেন আর আওয়ামী লীগ না, বলতেছেন যে আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা তিনি অনেক দুর্নীতি করে পালাইছেন, অথচ তিনি তার বিরুদ্ধেই অনেক দুর্নীতির অভিযোগ। এখন হঠাৎ করে কি এমন হলো যে তার উপর নৌকার উপর তার এত বিতৃষ্ণা, নাকি তার অন্য কোনো মতলব আছে? এখন শোনা যাচ্ছে তিনি বিএনপিতে যোগদান করতে চান। এখন আওয়ামী লীগ শাসন আমলে অবৈধভাবে অনেক টাকা কামিয়েছেন তিনি বলে অভিযোগ উঠেছে। এখন প্রশ্ন উঠেছে তিনি বিএনপিতে গিয়ে আবার ফায়দা নেওয়ার জন্য যাচ্ছেন নাকি শেল্টার নেওয়ার জন্য যাচ্ছেন। এবং এই যে শিকদার সাহেব, তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আওয়ামী লীগের শেখ মোহাম্মদ আবদুল্লাহর ভাগিনা। এখন শেখ সাহেবের ভাগিনা গোপালগঞ্জের চেয়ারম্যান নৌকা ভেঙে ফেললেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না ব্যাপারটা? এখন কে কোন দল করবে সেটা তার চয়েস, তার স্বাধীনতা। কিন্তু এখন যদি কেউ আবার অন্যদিকে চিন্তা করে যে মধু নাই আমিও নাই এবং মধুর খাওয়ার জন্য দৌড় দিয়ে অন্য মৌচাকে চলে গেলেন, তিনি আদর্শচ্যুত হলেন কিনা, এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। এখন বিএনপিও তাকে নিবে, এটাও শিওর না। বিএনপির স্থানীয় নেতারা বলছেন তারা উপরের লেভেলের নেতাদের সাথে কথা বলবেন, তাদের সিগন্যাল পেলে, গ্রিন সিগন্যাল পেলে তাকে নিবেন, নাহলে নিবেন না। কিন্তু এর আগে আমরা জানি তারেক জিয়া তিনি বলে দিয়েছেন যে অন্য দল থেকে তার পার্টিতে লোক নেওয়া হবে না, বিটতে দেওয়া হবে না, কারণ তিনি জানেন অনেকে সুযোগ নিতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে তিনি বলছেন আর আওয়ামী লীগ না, আওয়ামী লীগ ছেড়ে দিবেন, কিন্তু বললে কি আওয়ামী লীগ ছাড়া যায় কিনা? রাজনীতি এমন একটা ব্যাপার, এটা চাইলে কিন্তু আপনি ছাড়তে পারবেন না। এটা অনেকটা গাঁজা হিরোইনের মতো নেশা, মানুষ ঘুরে ফিরে এটাতেই আছে। এখন তিনি 30 বছর যাবত এই দল করছেন, হঠাৎ করে বললেন আমি ছেড়ে দেবো, আমি থাকবো না এই দলে। তো দলের আদর্শের তো কোনো সমস্যা হয় নাই। এখন তিনি চাইলেই আসলে দল ছাড়তে পারবেন না। মানুষ দীর্ঘদিন কোনো দল করলে দলের যে আদর্শ লেবাস তা
অনেকটা অবচেতন মানে ভাবেই তার মধ্যে জড়িয়ে থাকে, এবং সেটা শুধু আওয়ামী লীগ না, তিনি যে দলই করেন না কেন। অথবা আপনার এটাও হইতে পারে যে আপনি আওয়ামী লীগ করেছেন, সেটাও হয়তো আপনি মন থেকে করেন নাই, যার ফলে সহজে আপনি ছাড়তে পারবেন। এবং যদি মন থেকে করতেন তাহলে আপনি ছাড়তে পারবেন না, যতই আপনি ঘোষণা দেন না কেন, কারণ এটা আপনার অষ্টপৃষ্ঠে লেফটে থাকবে। ঠিক একইভাবে বিএনপি, জাতীয় পার্টি, অন্য যেসব দল মানুষ দীর্ঘদিন করে, তারাও চাইলে আসলে ছাড়তে পারে না, এটা ভেতরে ভেতরে থেকে যায়। সুতরাং তিনি যে হঠাৎ করে নৌকা ভেঙে দিয়ে আওয়ামী লীগ আর করবো না, এইটা তার ভিতরের কথা না বাইরের কথা, না উদ্দেশ্য প্রণোদিত কোনো ব্যাপার, বাটার কি খাওয়ার কোনো ধান্দা, এগুলো বিবেচনা করতে হবে। ভিডিওর এক অংশে আপনারা যে দৃশ্য দেখছেন, তিনি একজন প্রতাপশালী নেতা। বাংলাদেশের আইনের একসময় তিনি বাবা ছিলেন, বাট আজকে তার এই কি পরিণতি আপনি দেখছেন যে প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে চর, থাপ্পড়, কিল, ঘুষি, কোন রকমের দৌড়ে পুলিশ ভ্যানে উঠে তিনি তার মানে কি জীবন বাঁচিয়েছেন। হয়তো এখানে সুযোগ পাইলে পিটিয়ে মেরা ফেলতে, এরকম পরিস্থিতিটা যা হয়েছে। একটা দেশের আদালত প্রাঙ্গণ কতটুকু অনিরাপদ আমাদের এই ভিডিওগুলো বারবার যেন জানান দিচ্ছে। দেখেন, আনিসুল হক খুনি মামলার আসামি, ভাই সে জেল কাটতেছে, রাষ্ট্র আছে, ডক্টর ইউনুস আছে, আসিফ নজরুলরা আছেন, তারা আইনের সুশাসন প্রতিষ্ঠা করছেন। তো আপনি কেন এই আইনের, ডক্টর আসিফ নজরুল বলেন, ইউনুস সরকারের এই যে অর্জনকে আপনারা কেন ম্লান করবেন? ঘটনাতে কারা জড়িত? আশ্চর্য লাগছে যে এই ঘটনাগুলো বিএনপিপন্থী আইনজীবীরা ঘটিয়েছেন। মানে 16-17 বছর থেকে আমরা আসলে কোনো কিছু শিক্ষা নেই নাই। শিক্ষা নেওয়ার বিষয়টা কোনটা ছিল? যে এই তো সেই আনিসুল হক, তাই না? বিশাল বিশাল কথা বলতেন, বড় বড় কথা বলতেন। আজকে দেখেন তার পরিণতি কি। বিড়ালের মতন তিনি আসছেন, যাচ্ছেন, আপনি মন চাইলে ওনার মাথার মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিচ্ছেন। তো এই কালচারটা যেটা আসলে আমরা চাচ্ছি, দ্য এন্ডিং পয়েন্ট, এটা কি এন্ডিং হচ্ছে? এই ঘটনা আনিসুল হক যদি বাইচা থাকে, বা তার ছেলে বা তার আওয়ামী লীগ যদি কখনো দল হিসেবে ফিরে আসে, এগুলো রিয়েকশন কি হবে না? আপনারা কি দেখেন না যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে কয়েকজন অতি উৎসাহী পোলাপাইন ছাত্রলীগ, যুবলীগের হাত দিছিল, এক একটার পরিণতি দেখছেন কি পরিমাণ পিটাইয়া বিএনপির নেতাকর্মীরা পুলিশের কাছে সোপর্দ করছে। আইন কিছু করছে, ওদেরকে সেফটি দিছে, দেয় নাই? বিএনপি নেতারা ছাত্রলীগ, যুবলীগের ওই পোলাপাইনগুলারে ফুটেজ খুঁজা খুঁজা সেই লেভেলে মারছে, মাইরা পুলিশের কাছে দিছে। আজকে আপনারা যখন আবার একই ঘটনা করতেছেন, মানলাম আনিসুল হক অনেক অপরাধে অভিযুক্ত, আদালতে গেছে, তার বিরুদ্ধে জেল হচ্ছে, মামলা হবে, ফাঁসি হয়ে যাক, সেটা আলাদা। কিন্তু যে আইনের সুশাসন অথবা আদালতের মধ্যে একজন মানুষ দেখলে মারধর করা, মাঝে মাঝে কিছু লোক অন্যান্য যারা করে আমি বুঝতে পারি, কিন্তু একজন আইনজীবী হিসাবে আপনাদের এই ভূমিকাটা, জনাব তারেক রহমান কি মনে করছেন এগুলো পছন্দ করবেন? উনি প্রশ্নবিদ্ধ হচ্ছেন, নাম তো বিএনপি পন্থী আইনজীবী, তাই না? নারায়ণগঞ্জের আদালতের এজলাসের প্রবেশ মুখে ভাবা যায় যে এখানে মানে শুনানি হবে, এইটার প্রবেশ মুখে, মেইন রাস্তার বাইরে হলেও ভাবতাম বিএনপি পন্থী আইনজীবীদের মারধরের শিকার হয়েছেন আপনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। বেলা 2:45টার দিকে এই ঘটনাটি ঘটে। তো আজকে তার বিরুদ্ধে বৈষম্য যে ছাত্র আন্দোলনের সময় নিহত হাফেজ মোহাম্মদ সোলাইমান হত্যা মামলায়, এখন এই মামলাগুলো হচ্ছে পলিটিক্যাল মামলা, এটা সবসময় চলমান থাকে। আনিসুল হক তো আর নিজে গিয়া ধরেন যে কি বলা হয় যে বন্দুক নিয়ে তো আর যাইয়া গুলি করে নাই, বাট তিনি আইনমন্ত্রী ছিলেন, তিনি দায়িত্ব এড়াতে পারেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, সবকিছু তারা তো একটা মিলে একটা সিস্টেম ছিল, তো সেখান থেকে তিনি অভিযুক্ত। তো তার বিরুদ্ধে যখন তাকে আজকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়েছিল, আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান এই হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে এখানে আনা হয়। দুপুরে আদালতে তোলার সময় বাইরে বিএনপি পন্থীরা আইনজীবী আনিসুল হকের ফাঁসি চেয়ে স্লোগান দেন। তারপর আমরা দেখছি যে শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় প্রবেশ মুখে তাকে কিল ঘুষি দেন তারা। এই সময় তার মাথায় হেলমেট ছিল। বিশৃঙ্খল পরিস্থিতি দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে নিয়ে দৌড়ে আদালতের বারান্দা ত্যাগ করেন এবং তাকে দ্রুততার সাথে প্রিজন ভ্যানে তোলেন। সংবাদকর্মীদের ধারণ করা ভিডিওতে এজলাসের প্রবেশ মুখে তাকে কিল ঘুষি চড়থাপ্পড় দিতে দেখা যায়। আর আদালত পুলিশ হামলাকারীদের বাধা না দিয়ে বরং আনিসুল হককে নিয়ে দৌড়াতে থাকেন, তাকে প্রিজন ভ্যানে তোলেন। পুলিশ এখনো সাহস ফিরা পায় নাই। আগেও সম্ভবত এগুলো হয়েছে, এগুলো যে নতুন তা না, বাট একটা সময় তো বন্ধ দরকার। আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে দেখে তো আওয়ামী লীগের পতন হয়েছে। আমি জানি না যে আসলে এই ঘটনাগুলোকে কে কিভাবে দেখেন, বাট আমি সুস্থ সংস্কৃতির ভবিষ্যতে প্রতিশোধবিহীন একটা অবস্থান কখনো দেখি না। এই ঘটনা ভাই আপনার বাবার সাথে হলে আপনি কি করতেন? আবার আনিসুল হকদের পরিস্থিতির আমি কোথায় বুঝতে চাই, 8 মাস আগে আনিসুল হকদের দাপটে ওনার এলাকা সারা বাংলাদেশ কইছিল। আজকে এই লোকটার পরিণতি দেখছেন তো, ক্ষমতার অপব্যবহার, রাইট? ক্ষমতা ছিল, আইনের অপব্যবহার করছেন, যা মন চাইছে করছেন, ভাবছেন আমরা তো ফেরাও না, আমাদের তার পরাজয় হবে, বাট হয়েছে তো। এখান থেকে তো শিক্ষণীয় ইস্যুটা ছিল। কিন্তু এখন এই লোকটারে যখন আবার আপনি আদালতের ভিতরে ঢুকে মারতেছেন, তাহলে আদালত নিয়ে প্রশ্ন উঠতেছে, ডক্টর ইউনূসের বাংলাদেশ নিয়ে প্রশ্ন উঠতেছে, আসিফ নজরুলের আইনের নিয়ে প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নবিদ্ধ হচ্ছেন, কতগুলো মানুষটা আপনার প্রশ্নবিদ্ধ করছেন। ইভেন ভবিষ্যতের জন্য যে ক্যামেরা ফুটেজ রইল না, রয়েছে তো। ডক্টর ইউনূসকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে। আপনি কালকে আল জাজিরার সাক্ষাৎকার দেখেন নাই? বাতাস বোঝেন না? এরপরেও এটা অন্যায়। দর্শক, 2 উপদেষ্টার 3 জন এপিএস পিও কাণ্ড ঘটার পরে
আবারও আর এক উপদেষ্টার পিএস কাণ্ড ঘটেছে। আর এক উপদেষ্টার পিএসকে দুর্নীতির দায়ে সরিয়ে দেওয়া হয়েছে। তার চাকরি গেল কিনা সেটা একটা বড় প্রশ্ন, কারণ এই ব্যক্তি সরকারি কর্মকর্তা, সুতরাং তার চাকরি যেতে হয়তো একটু সময় লাগবে কিংবা চাকরি নাও যেতে পারে। কি হচ্ছে একের পর এক কাণ্ড কারখানা। গণমাধ্যম নিশ্চিত করছে যে এই উপদেষ্টার পিএস কাণ্ড আবারও ঘটেছে। ডক্টর ইউনূসের সরকার কি করছে, কোন দিকে এগোচ্ছে, সব কিছু মিলিয়েই একেবারে তালগোল পেকে যাওয়ার মতো ঘটনা ঘটছে কিনা সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, নতুন আরেকজন উপদেষ্টার পিএসকে এবার দুর্নীতির দায়ে সরিয়ে দেওয়া হলো। তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি যেহেতু সরকারি কর্মকর্তা, সরকারি চাকরি করেন, সেহেতু তার চাকরি যাওয়াটা এখনো কনফার্ম নয়। শুধুমাত্র তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন খবর গণমাধ্যমে উঠে এসেছে। গণমাধ্যম বলছে সরানো হলো আরও এক উপদেষ্টার একান্ত সচিবকে। পিএস, এক উপদেষ্টার এপিএস এবং এক উপদেষ্টার পিও পরিবর্তনের আগেই তাকে সরানো হয়েছিল, এমন তথ্য গণমাধ্যম বের করে নিয়ে এসেছে। বিষয়টি কানাঘুষা চললেও ক্যাডার কর্মকর্তা হওয়ার কারণে চাপা ছিল। সেই কর্মকর্তার নাম মোহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। সড়ক, রেল, বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের পিএস থাকা অবস্থায় নানা আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের স্বর্গ গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি উপদেষ্টার নজরে আসার পর পিএস থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ নিয়ে নানা গুঞ্জন রয়েছে। এছাড়া অন্য দুই উপদেষ্টার এপিএস এবং পিওর দুর্নীতি খুঁজতে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে ওদিকে দুদক জানিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস এবং স্বাস্থ্য উপদেষ্টার পিও, এই দুইজনের দুর্নীতি খোঁজার কার্যক্রম শুরু করা হয়েছে। আমরা যুব অধিকার পরিষদের আলটিমেটাম দেখেছিলাম, দুদক ঘেরাও করার কর্মসূচি দেখেছিলাম এবং দুদককে 15 দিন সময় দেওয়া হয়েছিল যে এদের দুর্নীতি তদন্ত করে এদেরকে যদি শাস্তি দেওয়া না হয় তাহলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে এবং এই দুই এপিএস এবং পিওর যে বস, দুই উপদেষ্টা, সেই উপদেষ্টাকেও সরিয়ে দিতে হবে এমন দাবি উঠেছিল। এবার জানা গেল যে বিদ্যুৎ, রেল এবং সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খানের পিএস, উনি সরকারি কর্মকর্তা যেহেতু, হাসনাত মোর্শেদ ভূঁইয়া, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই খবরটা নিয়ে একটা পোস্ট করেছেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক এবং টেলিভিশন ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। তিনি লিখেছিলেন, কেউ পালে বেড়াল, কুকুর, গরু, ছাগল, ভেড়া, কেউ পালে চোর, বাটপার, চুরি লাগাম ছাড়া। আজকের বাংলাদেশ প্রতিদিনের খবর, চৌর্য যুগের অবসান নাই। এদের সবার আদর্শ এস আলম আর মতিউর, জাহাঙ্গীর আর বেনজির। এই পোস্টটি তিনি দিয়ে সংবাদপত্রের যে কাটিং, সেই কাটিংটা দিয়েছেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। পত্রিকা জানাচ্ছে যে সড়ক বিদ্যুৎ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তার পিএসকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এবং স্বাস্থ্য উপদেষ্টার পিএস এবং পিও সরানোর আগেই সরিয়ে দেওয়া হয়েছিল। ঘটনাটা চাপা ছিল, ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু অবশেষে সেটি আর চাপা থাকেনি, গণমাধ্যমে প্রকাশিত হয়ে গেল। গণমাধ্যমে যখন প্রকাশিত হয়ে গেল তার আগে এটা নিয়ে কানাঘুষা চলছিল। যখন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস কাণ্ডটা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়, তখন এটি আর চাপা রাখা যায়নি, এটা সামনে এসেছে। একের পর এক যে এপিএস কাণ্ড, পিও কাণ্ড, উপদেষ্টা কাণ্ড ঘটছে, তাতে ডক্টর ইউনূস সরকার আদতে কোন পথে যাবেন, কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের সন্ধান দেবেন, সেই প্রশ্নটা সামনে এসেই যায়। ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে ধীরে ধীরে বাংলাদেশ এবার জড়িয়ে যাচ্ছে। কেন জড়িয়ে যাচ্ছে তার পেছনে একটা কারণ শুনছিলাম, সে কারণটা এখন কনফার্ম হয়ে গেছে, যেহেতু আমাদের গোয়েন্দা বাহিনী এটা নিয়ে এখন প্রকাশ্যে মতামত বিনিময় করছে। আমি সকালে একটা ভিডিও করেছি যে বাংলাদেশের উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি লস্করে তৈবা নেতাদের সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন। খবরটা আমিও করেছিলাম, তখন আমি কনফার্ম ছিলাম না। আমি বললাম এটা খবর হচ্ছে, ঠিক আছে, আমি এর মধ্যে একটা খবর করে রেখে দিই। কিন্তু আমি বলেছিলাম যে এই খবর কতটা সত্যি কতটা মিথ্যে আমার সারবর্তা জানা নেই। কিন্তু এখন যা বেরোচ্ছে, আমি সকালে যে ভিডিওটা করেছি সেই ভিডিওতেও তো আমার আনন্দবাজারের কাটিং দেওয়া আছে, 1:30টার ভিডিওতে। এই ভিডিওতেও আমি আরো লেটেস্ট খবর যেটা দিচ্ছি সেটা হচ্ছে মানি কন্ট্রোল 4 ঘন্টা আগে ছেপেছে। আজকে 4 ঘন্টা আগে মানি কন্ট্রোল ছেপেছে। তারা বলছে
Day after Pahalgam attack, Bangladesh legal advisor made elite operatives in Dhaka why India must be alarmed. The meeting and its timing raised serious question about the interim government stance on extremism and potential of complicity in fostering anti-India sentiment. আমাদের পাহেলগাঁওয়ে 22 তারিখে আক্রমণটা হয়েছে, 23 তারিখে উনি এলইটি নেতাদের সঙ্গে মিটিং করেছেন। তাই প্রশ্ন তোলা হচ্ছে কেন মানে বাংলাদেশ সম্পর্কে ভারত এত চিন্তিত হবে না ইন্টারিম গভর্নমেন্টের আচার আচরণ থেকে। দেখুন 28 এপ্রিল 2025, a day after heinous state attack in Jammu and Kashmir, Pahalgam, which claimed 26 lives, the legal advisor of Bangladesh interim administration, Dr. Asif Nazrul, allegedly made a senior local Lashkar-e-Taiba operative named Izahar in Dhaka, while the Indian intelligence agency tracing the attacks of Pakistan-based elite and its proxy, the resistance force. This meeting and its timing raises serious question about interim government's stance on extremism and its potential complicity in fostering anti-India sentiment. অর্থাৎ 22 তারিখে পাহেলগাঁওয়ের ঘটনার পর 23 তারিখে ওনারা যে মিটিংটা আসিফ নজরুল করলেন সেটা খুব সিরিয়াস ইস্যু হিসেবে বাংলাদেশ সরকার দেখছে। while the Indian intelligence agency tracing the attack of এলইটি এখন নিজস্ব নাম পরিবর্তন করে এখন চাপ বেড়েছে আন্তর্জাতিক, তাই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এটা গঠন করেছে। সেই রেজিস্ট্যান্স ফ্রন্টের লোকজন তারা এসে দেখা করছে, তাতে ইন্ডিয়া গভর্নমেন্ট সত্যিকারের খুব চিন্তিত। নোটেবলি Izhar and his established history of plotting attack terror from Bangladeshi soil and his association with groups like Hezbollah-e-Islam has been under scrutiny and their radical ideologies. The timing and nature of this meeting suggested a possible endorsement or at least tacit approval of extremism elements and individuals within the Bangladeshi administration. The fact that meeting has held just a day after terror attacks raises the possibility of coordinating effort to destabilize the region of undermine India's security. While it's crucial to avoid jumping onto conclusion, the circumstances surrounding this meeting warrant serious scrutiny and raises crucial question. অর্থাৎ তার সঙ্গে যে হেফাজতে ইসলামের সঙ্গে তার যে যোগাযোগ, এই যে ইজাহার তার যে যোগাযোগ এবং তাদের আইডিওলজি, বাংলাদেশের মাটিতে বসে তাদের যে এই মিটিং এইটা ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য বলে ধরে নেওয়া হচ্ছে। অর্থাৎ ভারতবর্ষ মনে করছে যে এই যে মিটিংগুলো হচ্ছে সেই মিটিংগুলো ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য মিটিংগুলো হচ্ছে, ফলে ভারত আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। দ্য পোটেনশিয়াল ডাইনামিক্স ইন বাংলাদেশ হ্যাজ চেঞ্জড drastically and follows the ouster of Sheikh Hasina led government in August last year. The interim government led by Muhammad Yunus has been accused of failing the protect of minority groups, particularly Hindus, and of allowing a resurgent extremist ideology. Since then, the bilateral ties between India and Bangladesh have been deteriorated rapidly. এই সমস্ত কর্মকাণ্ডগুলো করা যখন শুরু হলো তখন ভারতের সঙ্গে র্যাপিডলি তাদের বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করলো। এখন এই যে ভারত পাকিস্তান যুদ্ধ যেটা শুরু হয়েছে মানে শুরু হবে, সেখানে তার একটা আঁচ এসে পড়বে বাংলাদেশে। আমি গতকালকেও বলেছি, আজকেও একটা বলেছি যে পাঁচ এসে পড়ছে। তার এইটা কারণ যে হিন্দু হিসেবে যে নির্যাতনগুলো করা হচ্ছে সর্বত্র, অর্থাৎ টেরোরিস্টদের একটাই স্ট্রাইক হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে হিন্দু নিধন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম চলা করতে সবার রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।